লকডাউনে কাজ না থাকায় জীবিকা সংকটে অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক কোটি মানুষ। সীমিত পরিসরে ব্যবসা চালুর দাবি। লকডাউনে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পোশাক শ্রমিকেরা। রিকশা অটোরিকশায় গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। মুনাফা করলেও শ্রমিকের মজুরি কম দিচ্ছে নাইকি, প্রাইমার্ক ও H&M। অভিযোগ আন্তর্জাতিক জোট ক্লিন ক্লথ ক্যাম্পেইনের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। আবারও লকডাউনে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় অপ্রাতিষ্ঠানিক খাতের সাথে জড়িত কয়েক কোটি মানুষ। বন্ধ রয়েছে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসার্চ কমিউনিটি সেন্টার সহ প্রায় সবকিছুই। খাত সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যবসা থেকে দৈনিক লোকসানের পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা। এই অবস্থায় জীবিকা রক্ষায় সীমিত পরিসরে ব্যবসা খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। দীর্ঘ ১.৫ বছর ধরে চলছে করোনার সংক্রমণ, ফলে জীবনের সঙ্গে দেখা দিয়েছে জীবিকার সংকট। দেশে করোনা সংক্রমণ বিবেচনায় কয়েক দফা লকডাউনের কারণে বন্ধ শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার সহ ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। আবারও থমকে গেছে মানুষের জীবন ও জীবিকা। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে মানুষের কর্মসংস্থান কোথায় গিয়ে ঠেকে তা অনেকটাই অনিশ্চিত। দোকান মালিক সমিতি বলছে দেশে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫৪ লাখ, কর্মীর সংখ্যা ২ কোটির বেশি। একদিন এ ব্যবসা বন্ধ থাকলে লোকসান হয় ১,১০০ কোটি টাকা। এই মুহূর্তে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার তাদেরকে যদি নগদ সহায়তার আওতায় না আনেন তাহলে কিন্তু এই লোকগুলো ব্যবসা ফিরতে পারবে না। দীর্ঘদিন পর্যটন খাতের ব্যবসা না থাকায় বছর শেষে লোকসান ২০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এতে জীবিকা সংকটে প্রায় ৪০ লাখ মানুষ। বিশেষ করে যাদের স্বল্প বিনিয়োগ তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু সুযোগ তো নেই। বাস্তবতা নিরিখে আমরা মেনে নিচ্ছি, কিন্তু কতটুকু পর্যন্ত মানতে পারবো। এছাড়াও সেবা খাতের অন্তর্ভুক্ত কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত প্রায় ৫ লাখ মানুষ। এর বাইরেও পরোক্ষভাবে কাজ করছেন আরও ২০ লাখ মানুষ। আশা রাখছি যে এই সেক্টরটা টিকে থাকে, আগামীতে হয়তো ব্যবসা হবে। সরকারের উচিত আমাদের এই দুর্যোগ সময় আমাদের সহযোগিতা করার। অর্থনীতিবিদরা বলছেন করোনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারীরা। তাদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা জরুরি। শুধু দরিদ্র মানুষ নন, এই যে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটিস এবং তাদের জন্য বিশেষ করে খাদ্য সহায়তার উদ্যোগ থাকা উচিত। দেশে বড় ছোট শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৭৮,১৩,০০০। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২ কোটি মানুষের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলছে তৈরি পোশাক কারখানা, তবে রিকশা এবং পায়ে হেঁটে কারখানায় আসছেন অধিকাংশ পোশাক শ্রমিকরা। শ্রমিকরা বলছেন রাস্তায় গণপরিবহন না থাকায় কারখানায় আসতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তায় পর্যাপ্ত রিকশা বা অটোরিকশাও পাচ্ছেন না তারা। কারখানায় আসতে খরচ ও সময় বেশি লাগছে বলেও জানান শ্রমিকরা। তাদের বেশিরভাগই মাস্ক পরলেও মাস্ক ছাড়াও কারখানায় আসতে দেখা যায় অনেককে। পোশাক কারখানার মালিকরা জানান যারা দূরে থাকেন তাদের কারখানার আশেপাশে কিংবা কারখানার ভেতরে থাকার ব্যবস্থা করা হবে। তবে বেশিরভাগ শ্রমিক ও কর্মকর্তা কর্মচারী কারখানার আশেপাশে অবস্থান করছেন বলেও জানান পোশাক মালিকরা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন BKME এর সহ সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমরা দেখছিলাম যে আমাদের প্রতিবেদনে যে রাস্তায় গণপরিবহন না থাকায় কারখানায় আসতে অনেক শ্রমিকের ভোগান্তি হচ্ছে, তারা রিকশাতে এবং অটোরিকশাতে আসতে অনেক ভাড়া যাচ্ছে তাদের। সরকার কিন্তু বারবার বলে দিয়েছে যে কারখানা থেকে যেন পরিবহন ব্যবস্থা করে দেয়, সেটার আসলে বাস্তবায়ন হচ্ছে না কেন? দেখেন, আমাদের ম্যাক্সিমাম শ্রমিকরাই কিন্তু আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সে থাকে, যেটা আজকেও আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা ক্যামেরা আমার এখানে বিসিক শিল্পনগরীতে এসছিল, তারা ছবি নিয়েছে, দেখেছে শ্রমিকরা পায়ে হেঁটে আসছে এবং এরা ওয়াকিং ডিস্টেন্সেই থাকে ম্যাক্সিমামই। আর যারা একটু দূরত্বে থাকে, যে সমস্ত ফ্যাক্টরির শ্রমিক একটু দূর
আচ্ছা, তো এই পরিস্থিতিতে যারা দূরে বসবাস করে সেসব শ্রমিকদের কারখানার আশেপাশে দূরান্ত রাখার থেকে আনতে ব্যবস্থা হয় করা হচ্ছে তাদের কিনা? নিজস্ব যে সমস্ত ফ্যাক্টরি, হ্যাঁ, আর যাদেরকে, যেমন আমার ফ্যাক্টরি তো যারা ঢাকা থেকে আসতে হতো তাদেরকে অনেককে আমি আশেপাশে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তারপরেও কিছু সংখ্যক যারা আসতে হয় সেটা তাদের নিজস্ব আইডি দেখিয়ে আসতে পারে। আর শ্রমিকদের ক্ষেত্রে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমাদের যে সমস্ত ফ্যাক্টরি দূর দূরান্ত থেকে শ্রমিক যাতায়াত করতো তাদের নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছে। যদি কোনো ফ্যাক্টরির এরকম ব্যবস্থা করে নাই তাহলে অবশ্যই এটা যেন বিকেএমই বিজিএমই কে অবহিত করে বা শিল্প পুলিশকে অবহিত করা হয়। আমরা সেই ক্ষেত্রে আমরা দেখব যদি কোনো ফ্যাক্টরি এই ব্যবস্থা না করে থাকে। তবে আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই যে ওই শ্রমিকদেরকে এইভাবে দূর দূরান্ত থেকে আসার ক্ষেত্রে কোনো সহযোগিতা বা ফ্যাক্টরি পরিবহনের ব্যবস্থা করেনি, এই ধরনের কোনো অভিযোগ নেই। আমরা জানি যে প্রত্যেক শ্রমিক পায়ে হেঁটে আমাদের ওয়ার্কিং ডিস্টেন্সেই থাকে, আর বাকি যাদেরকে আনতে হয় ফ্যাক্টরিগুলি নিজস্ব পরিবহনে আনছে। আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে যে সামনে কোরবানির ঈদ, ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিয়ে আপনারা কতটুকু প্রস্তুত? আমরা দেখেন, আপনারা সবাই হয়তো জানেন, পত্র পত্রিকা আজকেও পত্রিকা নিউজ আসছে এটা, যে আমাদের কন্টেনার সংকটের কারণে মাল রেডি করেও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি না। চিটাগং এর সবগুলি ডিপোতেই আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনারা যে সবগুলি ডিপোতেই প্রচুর সংখ্যক মাল আটকে পড়ে আছে, কন্টেনার কারণে মাল যেতে পারছে না। ফলে এই মাল যদি শিপমেন্ট না যায় আর যদি আমরা ডকুমেন্টস ব্যাংকে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের একটা বিশাল সংকট কিন্তু এখানে তৈরি হবে। এই জায়গাটাকে আমরা কোনোভাবেই কভারেজ কিন্তু তখন দিতে পারবো না। তো সুতরাং এই আন্তর্জাতিক ভাবে এই কন্টেনার সংকট এবং যে জাহাজ সংকট, যে কারণে বাইরের শিপমেন্ট নিতে পারছে না বা আমরা দিতে পারছি না, এটা কিন্তু আমাদের কন্ট্রোলেও নেই। এটা একটা মানে এই সংকট কিন্তু এটা একটা আন্তর্জাতিক সংকট, এটাও আমাদের নিয়ন্ত্রণ বহির্ভূত। এটা তো এই মুহূর্তে তাহলে আসলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যাতে করে ঈদকে ঘিরে যেন কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়? সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন গত ঈদে আমরা আমাদের পক্ষ থেকে বিকেএম এবং বিজেপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ফ্যাক্টরির মালিককে বলেছি যে কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা ঈদের আগে যেন অপরিশোধিত না থাকে, এবং সেটা সাকসেসফুলি সবাই যেভাবেই পারুক, ধার কর্জ লোন করে যেভাবেই পারুক সবাই করেছে, এবং সেই প্রচেষ্টা আমাদের এখনো থাকবে যে শ্রমিকদের অন্তত ঈদে তাদের পাওনা বেতন বোনাস যেন কোনোভাবেই তারা বঞ্চিত না হয়, কেন যেন আনপেইড না থাকে। এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আমাদের আছে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর তারা থাকবে, শিল্প পুলিশ থাকবে, সকলেরই সম্মিলিত প্রচেষ্টা এখানে অব্যাহত থাকবে। অনেক সময় কিন্তু দেখা যায় যে ঈদের সময় অনেক কারখানায় কিন্তু যে মানে শ্রমিকদের বেতনের বিষয়টা কিন্তু আসলে মানে না, বোনাসের বিষয়টা মানে না। তো সেক্ষেত্রে এবার আপনারা যদি কোনো কারখানা এরকম যে মানছে না, তখন আপনাদের আসলে ব্যবস্থাটা বা আপনাদের পদক্ষেপটা কি হবে? না, মানছে না বলতে যেটা আমরা অতীতে দেখেছি যে ওই বোনাস এইটা মানি না ওইটা দিতে হবে, এইটা আসলে এইটা অন্যায়। এই ধরনের দাবি এটা অন্যায়, কারণ হচ্ছে যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু বোনাসটা দিচ্ছে। এখন কেউ যদি সেখানে যদি প্রেসার ক্রিয়েট করে, আর বর্তমান কোভিড সিচুয়েশনে এমনিতেই তারল্য সংকট রয়েছে, অর্ডার সংখ্যা কম, প্রায় অর্ডার লস দিয়ে আমরা অর্ডার ক্যারি করতে বাধ্য হচ্ছি। সেই ক্ষেত্রে যদি শ্রমিকরা এটা নিজেরা দেখে জানে, এরপরে যদি কোথাও এটা করে সেটা হবে অন্যায়। এবং ডেফিনেটলি আমি বলবো এই ধরনের যে সমস্ত শ্রমিকরা করে বা যেখানে করে সেখানে তাদের পিছনে ইন্ধনদাতা গ্রুপ সক্রিয় থাকে, সেই জায়গাটা সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জানাবো পরবর্তী সংবাদ। করোনার সময় মুনাফা করলেও বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি, প্রাইমার্ক ও H&M এর সরবরাহকারী পোশাক কারখানার বিরুদ্ধে শ্রমিকদের মজুরি কম দেওয়ার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক জোট ক্লিন ক্লথ ক্যাম্পেইনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠনটির গবেষণায় বলা হয়, বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পোশাক শ্রমিকদের মজুরি চুরির প্রমাণ পাওয়া গেছে। ৪৯ জন পোশাক শ্রমিকের সাক্ষাৎকার নিয়ে গবেষণা প্রতিবেদনটি তৈরি করে প্রতিষ্ঠানটি, যাদের মধ্যে প্রাইমার্কের কারখানার ১১ শ্রমিকের পাওনা রয়েছে $২,৮৯০, H&M এর ১৮ শ্রমিকের $২,৩৬৮ এবং নাইকির ১৩ শ্রমিকের পাওনা $১,৫২৭। এছাড়া শ্রমিকদের ৭০% জানিয়েছেন করোনাকালে স্বাভাবিক মজুরি পাননি তারা। এই তিনটি ব্র্যান্ড ছাড়াও অন্য অনেক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
সংস্কার কাজ শুরু হয় চট্টগ্রাম বন্দরের 6টি জেটিতে 1 মাসের জন্য স্ক্র্যাপ সহ ভারী পণ্যবাহী জাহাজ বার্থিং বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে লোকসানের মুখে সংশ্লিষ্ট শিপিং কোম্পানি এবং আমদানিকারকেরা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, জেটির সুরক্ষায় এই সিদ্ধান্ত ছাড়া কোনো উপায় নেই। চট্টগ্রাম বন্দরের 2 থেকে 8 নম্বর পর্যন্ত জেটিগুলো জেনারেল কার্গো বার্থ হিসেবে পরিচিত। এসব জেটিতে আমদানি করা বিভিন্ন খোলাপণ্য এবং স্ক্র্যাপ মালামাল খালাস করা হয়। এগুলো নির্মিত 1981 সালে। দীর্ঘদিনের ব্যবহারে 6 নম্বর জেটি ছাড়া বাকিগুলোতে তৈরি হয়েছে বড় গর্ত আর ফাটল। জেটি মেরামতে চলতি সপ্তাহ থেকে কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এজন্য 6 নম্বর জেটি ছাড়া 2 থেকে 8 নম্বর জেটির বাকিগুলোতে পণ্য খালাস আগামী 1 মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেরামতের সময় খোলা পণ্য খালাসে ড্রাইডক জেটি, বেসরকারি কর্ণফুলী জেটি ও বহির্নোঙরে ছোট জাহাজে পণ্য খালাসের নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মেরামত করা খুবই জরুরি। আমরা সেই বিষয়টা বিবেচনা করে যাতে এটা বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে কিংবা জেটিগুলো একেবারে কলাপস না করে, সেজন্য আমরা এটা ইন্টারিম একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এগুলোকে মেরামত করছি। শিপিং ও আমদানি সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প পদ্ধতিতে পণ্য খালাসে ব্যয় বেড়েছে টন প্রতি 2000 টাকার বেশি। মেরামতের বিষয়টি আগে জানানো উচিত ছিল। একদিন যদি একটা জাহাজের আপনার সময় এখানে অবস্থানকাল যদি বেড়ে যায়, তাতে করে কিন্তু ওইটার প্রভাব কিন্তু আউটারের যে জাহাজগুলো আছে তাদেরও কিন্তু আপনার অলস বসে থাকার সময়টা কিন্তু বেড়ে যাবে। আমাদেরকে পরামর্শ দিয়েছে, ড্রাইডক পরামর্শ দিয়েছে, প্লাস কর্ণফুলী ডকইয়ার্ড ওইটা প্লাস লাইটার তিনটার মধ্যে আমরা লাইটার করতেছি আর কর্ণফুলী ডকইয়ার্ডের জাহাজ ইয়েতে করতেছি। চিটাং ড্রাইডক পারমিশন এখনো দেয় নাই আমাদেরকে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে 4টি স্ক্র্যাপ জাহাজ সহ 12টি খোলা পণ্যবাহী জাহাজ খালাসের অপেক্ষায় আছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ থেকে শুরু হলো ডিজিটাল পশুর হাট। বেচাবিক্রি হবে অনলাইনে। এবছর অনলাইনে 1 লাখ গরু বিক্রির আশা করছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশে কোরবানির উপযোগী পশু রয়েছে 1,19 লাখ। আসন্ন কোরবানির জন্য আমাদের প্রায় 1,19 লক্ষ গবাদি পশু প্রস্তুত আছে। গত 2টি কোরবানির ঈদে আমরা দেশের বাইরের থেকে কোনো পশু আসতে দেইনি, তাতে কিন্তু আমাদের কোনো পশুর অভাব হয়নি। এবছরে আমাদের পর্যাপ্ত রয়েছে। বর্ডারে আমরা আজকেও আমার সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমরা যোগাযোগ করছি যে চোরাই পথে বা অন্য কোনো পথে যাতে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। এসকোর পদ্ধতি হচ্ছে, আপনি গরুটা কিনবেন, আপনার টাকাটা যে ক্রেতা সে কিন্তু পাবে না, এটা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে পাবে। আপনি যখন কনফার্ম করবেন যে আপনি গরুটা পেয়ে গেছেন এবং গরুটা ঠিক আছে, তারপরে কিন্তু টাকাটা রিলিজ করবে। এই এসকো পদ্ধতিটা আমরা নতুন এই প্ল্যাটফর্ম, এটা আমার জন্য কাজে লাগবে অত্যন্ত ভাবে। এগিয়ে আসছে কোরবানির ঈদ, কিন্তু এখনো বসেনি হাট, দেখা মিলছে না ব্যাপারীদেরও। তাই পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে খামারিদের। ঈদ সামনে রেখে পশু বিক্রির জন্য স্বাস্থ্যবিধি মেনে হাটের ব্যবস্থার কথা জানাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনে কোরবানির জন্য মোটাতাজা করা হয় বরিশালের এই খামারে। এজন্য খামারটিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। গত বছর ঈদের 1 মাস আগে খামারের সব গরু বিক্রি হয়ে গেলেও এবার এখন পর্যন্ত বিক্রি হয়নি একটিও। এখানে প্রায় 200 গরু আছে। এখন যদি আমরা পুরা গরুটাকে যদি আমরা সেল না করতে পারি, যদি 20টা গরু থেকে যায়, তাহলে আমার পুরো বছরের কোনো লাভের অংশ আমাদের থাকবে না। এবারে বরিশালে কোরবানি উপযুক্ত পশু রয়েছে 80,000। করোনা পরিস্থিতির কারণে পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। যদিও লকডাউন এবং একটা সমস্যা বা ভীতি কাজ করে খামারিদের মাঝে, ক্রেতাদের মাঝে, তবুও আমাদের মাননীয় সরকার, মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয় নির্দেশনা দিয়েছেন যে লকডাউনের মধ্যেও গবাদি পশুর অবাধ চলাফেরা করার ব্যবস্থা তারা নেবেন এবং যেখানে পথে ঘাটে কোনো চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করবেন। ঈদ সামনে রেখে রাজবাড়িতে এবার 33,000-এর বেশি পশু মোটাতাজা করা হয়েছে, কিন্তু এখনও পশুর হাট না বসায় দুশ্চিন্তা বাড়ছে খামারিদের। গেলবারও 20-40টি গরু ছিল, হাট বাজারের জন্য কোনো করোনার কারণে কোনো জায়গায় বিক্রি করতে পারেনি, এবারও দই দশা। গত বছর আমরা খুব যে টাকা ইনভেস্ট করেছিলাম এই খামারের পিছনে, সেটা আমাদের একেবারে অর্ধেকই ছিল, একেবারেই আমরা সঠিক বাজার মূল্য পাইনি। সেক্ষেত্রে এবারও যদি এই অবস্থা হয়, তাহলে এই খামার ব্যবস্থা আমাদের পরবর্তী চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হবে।
তবে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর কথা জানাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কোভিডের কারণে আমাদের খামারিরা যে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে এটি পোষায় নেওয়ার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি পরপর 2 বার প্রণোদনা দেওয়া হয়েছে, নগদ ক্যাশ তাদের অ্যাপসের মধ্যে ঢুকে গেছে। কোরবানির ঈদ সামনে রেখে মেহেরপুরে এবার 28,000 খামারে 1,83,000 পশু পালন করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় এসব পশু। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অর্থনীতি সারাদিন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। লকডাউনে কাজ না থাকায় জীবিকা সংকটে অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক কোটি মানুষ, সীমিত পরিসরে ব্যবসা চালুর দাবি। লকডাউনে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পোশাক শ্রমিকেরা, রিকশা অটোরিকশায় গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। মুনাফা করলেও শ্রমিকের মজুরি কম দিচ্ছে নাইকি, প্রাইমার্ক ও H&M, অভিযোগ আন্তর্জাতিক জোট ক্লিন ক্লথ ক্যাম্পেইনে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।